গতকাল শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। আর জানেন, শরীরটা খারাপ থাকায় একটা কথা খুব মনে পড়ছিল। আমি একবার আমার শোনার ভীষণ শরীর খারাপ হয়েছিল এখানে, তখন প্রথম ব্যাঙ্গালোর এসেছি, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ওর এক্স রে করার জন্য এক্স রে রুমের সামনে দাঁড়িয়েছিলাম। তখন পাশ থেকে আমাকে একজন একটা কথা বলছিল, এই কথাটা ভীষণ মনে পড়ছে। আজকে সেটা আপনাদের শেয়ার করব। শুনলে হয়তো ভাববেন এই মেয়েটা কি অসভ্যতামি করছে রে বাবা। তারপর পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখছেন, যদি পারেন একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর যে কথাটা বলছিলাম, জানেন আমি প্রথম যখন ব্যাঙ্গালোরে আসি, আজ থেকে প্রায় 12 বছর আগে, তখন আমি সোনাকে নিয়ে, আমার সোনাকে তখন 1 বছর বয়স, ওকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। এবার যথারীতি ওর সর্দি বসে গিয়েছিল। আমি ওর বুকের এক্স রে করতে বলেছিল, এক্স রে যেখানে হবে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাকে পাশ থেকে একজন বলছে স্বল্পাকারে হাগো। আরে আমি তো বুঝতে পারছি না স্বল্পাকারে হাগো মানে কি বলছে। সে আমাদের বাংলা ভাষায় হাগো মানে যা বুঝি টয়লেট করা। আমি ভাবছি কেন আমাকে টয়লেট করতে বলছে। আমি তাকে হিন্দিতে বলছি আমার টয়লেটের টেস্ট দেয়নি, আমার বাচ্চার চেস্টের টেস্ট দিয়েছে, আপনি কেন বলছেন স্বল্পাকারে হাগো। আর আপনি তো এই হসপিটালের কোনো প্রতিনিধিও নন, কোনো নার্স নয়, কোনো স্টাফ নয়, কোনো ফিজিওথেরাপিস্ট নয়, তাহলে আপনি কেন বলছেন স্বল্পাকারে হাগো, কেন আমি আপনার কথা শুনবো। হিন্দিতে তাকে বললেই যাচ্ছে, আর সে শুধু আমাকে ঠেলছে পিছন থেকে আর বলছে স্বল্পাকারে হাগো স্বল্পাকারে হাগো। তো চলুন, স্বল্পাকারে হাগো মানে কি রান্না করতে করতেই বলি, নাহলে তো আবার বড়মশাইয়ের দেরি হয়ে যাবে আর সোনাও স্কুল যাবে, দুজনকে আবার টাইমে খাবারও দিতে পারবো না। তো আজকে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে করতেই স্বল্পাকারে হাগো মানে এখানকার কন্নড় ভাষায় কি, আর ব্যাঙ্গালোরের মানুষজন কেমনভাবে কথা বলে, সেগুলো না হয় একটু শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি, আজকে এখানে বৃষ্টি হচ্ছে তাই বানাচ্ছি খিচুড়ি। আর খিচুড়ির জন্য এখানে এই যে 1 কাপ চাল নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ মুসুরি ডাল, 1/2 কাপ মুগ ডাল একসাথে ধুয়ে রেখে দিলাম ওখানে। আর এখানে যে সমস্ত সবজি একটু বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব সবজি বলতে আমি এখানে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, গাজর, রাঙালু, ব্যাস, আর একটু ক্যাপসিকাম। আর ওখানে খিচুড়িটা সবজিটা অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা হোক। আর এইদিকে খিচুড়ির সাথে শুধু তো আর খাওয়া যাবে না বলুন, তার সাথে কিছু তো একটা বানাতেই লাগবে। তাই জন্য কালকে সোনা বলে রেখেছিল চিকেন কাবাব দেবে। আর আমি ভাবছিলাম বরমশাইকে শুধু তো চিকেনটা দিতে হবে না, ওকে সবজিও দিতে হবে, তাই একটু কুমড়োর চপ ভেজে দিয়েছিলাম। আর এখানে চিকেন কাবাব বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি আমি 250 মতো, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি। লঙ্কা গুঁড়ো কখনোই চিকেন কাবাবে দিতে নেই। তো হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, আর তার সাথে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, তার আগে আমি চিকেনগুলো একটু লেবুর রস দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ব্যাস ওটা ওখানে ভালো করে মিক্সড করে রেখে দিলাম ম্যারিনেট করতে। আর এদিকে কুমড়োর চপ বানাবো বলে কালো জিরে, 1 চিমটি তিল, আর একটু জোয়ান, বেসন, অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিলাম। আর চলুন আগে কুমড়ো চপটা ভেজে নিই, তারপরে ওই তেলের মধ্যেই না হয় চিকেন কাবাবগুলো ভেজে নেব। এই যে আমার এখানে সব রেডি, আর কুমড়োর চপটা ভেজে নিচ্ছি। আর যে গল্পটা করছিলাম সব তো রেসিপি বলেই দিলাম, এবার শুধু ভাজাভুজি করলেই হলো। আর পেঁয়াজ রসুন আদা যেটা আমি খিচুড়িতে দেব, সেটাও ওখানে আমি আগেভাগেই রেডি করে রেখেছি। রসুন আর আদার পেস্ট আমি একটু বেশি করে ডিপ ফ্রিজের নিচেটা আমি রেখে দিই প্রায় 1 সপ্তাহের মতো, একটা এয়ারটাইট কন্টেনারে, পারলে আপনারাও রেখে দিতে পারেন। আর এটা রাখার জন্য এয়ারটাইট কন্টেনারে রেখে ওর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে ব্যাস রেখে দিই, এটা 1 সপ্তাহ একদম তাজা থাকে। স্বল্পাকারে হাগো কি বুঝতে পারছিলাম না। তারপরে যা হোক সোনাকে ডাক্তার দেখিয়ে, আর ওখানে যিনি দেখছিলেন উনি বাঙালি ডাক্তার, আমি ওনাকে বলতেও পারছি না এরকম বলেছে বলে। তো যাই হোক আমি তাও বারবার জিজ্ঞাসা করলাম কি আমার বাচ্চার কোনো কি টয়লেট টেস্ট কিংবা কোনো ইউরিনাল ইনফেকশন এইসবের, বলে না না এসব কোনো ব্যাপার না। তো যাই হোক আমি নিয়ে চলে এসেছি। তারপর আমি যেখানে ঘর ভাড়ায় ছিলাম, মানে আমি আগে ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে থাকতাম, ওখানে একজন পাশে দিদি বলতাম, ওই দিদি ছিলেন। তো দিদির মেয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল। এটা বলতে আমার ভীষণ খারাপ লাগছে যে দিদির যে মেয়ে ছিল তাকে আমি আমার সন্তান সম দেখতাম, কিন্তু আজকে সে আর পৃথিবীতে নেই। দ্বিতীয়বার তার আবার ক্যান্সার ধরা পড়ার পর পৃথিবী থেকে ঈশ্বর
ওকে তুলে নিয়েছে। তো যাই হোক, কি ঈশ্বরের ওপর তো আমাদের আর হাত নেই, ওর হয়তো ওইটুকুই পরমায়ু নিয়ে এসেছিল। তারপর থেকে দিদি চলে গেছে দেশে। উনি মুর্শিদাবাদে ছিলেন আর একজন ভীষণ ভালো মনের মানুষ ছিলেন। তো যাই হোক, দিদিকে আমি জিজ্ঞাসা করছি, ও দিদির নাম ছিল সন্ধ্যাদি। তো আমি বললাম, সন্ধ্যাদি আমি এরকম আমার সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, জানো পাশ থেকে একজন বারবার বলছিল স্বল্পাকারে হাগো, স্বল্পাকারে হাগো। সন্ধ্যাদি তো শুনে, ও ভীষণ মজার আময়িক মানুষ ছিল। তো সন্ধ্যাদি আমাকে কথাটা শুনে ভীষণ হাসতে শুরু করে দিয়েছে। তারপর বলছে, আরে স্বল্পাকারে হাগো মানে তুমি একটুও কানাটা বোঝো না, কর্ণাটকের ভাষা? তুমি তো 2-3 মাস এসেছো। বলছি, না সন্ধ্যাদি আমি কিছুই বুঝতে পারি না, আমার মাথার ভেতর কিছু ঢোকে না, যেটুকু ঢোকে সব ওপর দিয়ে চলে যায়। তো বলছে তোমাকে বলে দেব। তারপর আমার সোনাকে স্কুলে ভর্তিও করিনি যে কারোর সাথে টুকটাক আমার কনভারসেশন হয়েছে, কিছু বুঝবো, কিছুই বুঝি না। সন্ধ্যাদি বলল, স্বল্পাকারে হাগো মানে, স্বল্প মানে অল্প, স্বল্পাকারে মানে অল্প একটু, হাগো মানে সরে যাও। তো কন্নড় ভাষায় স্বল্পাকারে হাগো মানে একটু সরে যায়। যেহেতু এখানে খুব ভিড় ছিল, তো উনি সেই জন্যই আমাকে বলছিল সামনেটা একটু খালি হয়েছে, সরে যাও। আমি তো তারপর হাসবো না কাঁদবো ভাবলাম। তো আপনারাও যদি কখনো ব্যাঙ্গালোর আসেন ডক্টর দেখাতে বা কোনো রাস্তায় কেউ যদি আপনাকে বলে স্বল্পাকারে হাগো, তো সেটা ভেবে আপনার অবাক হওয়ার কিচ্ছু নেই। স্বল্পাকারে হাগো মানে আপনি একটুখানি সরে যাবেন, তাহলেই বুঝে গেল। এরকম টুকটুক কন্নড় ভাষা আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা লাইভ ব্লগ বা ডেইলি ব্লগে শেয়ার করতে থাকবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা দেখার পর। তো গল্প করতে করতে রান্না বান্না হয়ে গিয়েছিল। তারপর এই যে এখন দেখলাম 7:30 বেজে গেছে আর আমার হাতে মাত্র 20 মিনিট টাইম রয়েছে। সোনার টিফিন বক্সটা প্যাক করতে শুরু করে দিয়েছি। খিচুড়িটা আগে ভাগেই 2টো থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। আর আমার গলার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, জানি না কেন এরকম হঠাৎ হঠাৎ গলা বসে যাচ্ছে। সোনার টিফিন বক্সটা প্যাক করে দিলাম। আর ওকে স্ন্যাক্সে দিয়েছি মুগ কড়াই ভেজানো, ওর সাথে একটু ওই বিট লবণ বা পিঙ্ক লবণ বা সন্ধক লবণ যাই বলে না কেন, ও জানেন এখন ভালো ফল খেতে চাইছে না। তাই ভাবছি 2-4 দিন ওর বিরতি দিলে তাহলে আবার খেতে শুরু করবে। বাচ্চাদের দেখবেন কখনো কখনো এক খাবারে খুব একঘেয়েমি ধরে যায়, তখন একটু পাল্টে পাল্টে দিতে হয়, তবে অবশ্যই হেলদি খাবার। সেই জন্য ওকে একটু মুগ কড়াই, যে স্প্রাউট ওঠা মানে কলা ওঠা মুগ কড়াই দিলাম, আর তার সাথে 2টো আলমন্ড, ওর মধ্যে একটু বিট লবণ, একটু পাতিলেবু। আর জানেন এই কলা ওঠা মুগ কড়াইটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বড়দের জন্য এতে যেমন প্রোটিনও রয়েছে আর ক্যালসিয়ামও রয়েছে। আমরা যারা হাঁটুর ব্যথায় বা কোমরের ব্যথায় ভুগি, তারা যদি কোনো একটা সময় সারাদিনে এক মুঠোই কলা ওঠা মুগ কলাই খেতে পারি, তাহলে আমাদের এই সমস্ত ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাবে। আর কথা বলতে বলতে সোনাকে যথারীতি স্কুল ছেড়ে এসে আবারও শুরু করে দিয়েছি সংসারের কাজ। আর জানেন আমি যত তাড়াতাড়ি পারি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আমি মনে করি যে রান্নাঘরেই স্বয়ং মা লক্ষ্মী থাকে, তাই রান্নাঘরটা সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আর আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তার ওপরই নির্ভর করবে আমাদের সংসার কতটা সুখের হবে, কতটা নির্ভরশীল হবে, কতটা আনন্দময় হবে, আমার সন্তান কতটা যত্নশীল হয়ে উঠবে। আর দেখুন এই যে মিঠি চলে এসেছে, মিঠি যেন আমার আর এক সন্তান, পাশে বসে বসে দেখছে যে আমি কি করছি আর হু হু করে বলতে থাকে। আর মাঝে মাঝে জানেন রাবার টাবার মুখে করে কামড়া, আমার ওটা খুব ভয় লাগে। ও বাই চান্স যদি রাবার খেয়ে না, এই দেখুন না গ্যাসের ওই যে নবে একটা লাল রঙের কি লাগানো ছিল, ওইটাকে মুখে করে তুলে নিচ্ছে। খুব মাঝে মাঝে এরকম বদমাইশি করতে থাকে, কাঁধে চড়বে মাঝে মাঝে, আবার আমি ঘুমোলে পাশে এসে বসবে। ও এইসবই কীর্তিকলাপ করতেই থাকে, সারাদিন ওর ওই দুষ্টামি লেগেই থাকে। তারপর বাসনগুলো ধুয়ে ধুয়ে সংসারের সমস্ত আর যা কাজকর্ম রয়েছে করে নেব, রেস্ট নিয়ে আজকে যাব সোনার স্কুলে বই আনতে। যদি পারি কালকের ব্লগে ওর স্কুলে কী বই দেয়, কেন দেয়, সমস্ত কিছু শেয়ার করব। আশা করি এই 2-1 দিনের মধ্যে কোনো একটা ব্লগে ওর স্কুলে কী বই দিয়েছে, ব্যাঙ্গালোরে কিভাবে পড়াশোনা হয়, আর সিবিএসই, আইসিএসই, আইএসসি বোর্ডে কারা ফার্স্ট হয়, কিভাবে বলে যে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট হয়েছে অথচ ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট হয়, সে সম্বন্ধে সব কিছুই আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। আর এই যে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যাওয়ার সময় জানেন অনেকটা বাসন হয়ে যায়, কেন কি ওদের খাবার ঠান্ডা করি দুজনে, আর সেই জন্য অনেকগুলো। আবার সবজিও কেটে ফ্রিজের মধ্যে, কোনো কোনো সবজি হয়তো পচে যাওয়ার ভয় থাকে, সেগুলো টিফিন বক্সে করে ফ্রিজে রাখি,
তো সবগুলোই ধুতে হয়। দেখুন মিঠি একবার উড়ে উড়ে বাইরে গিয়েছিলো, আবারও চলে এলো। ও মানে সে আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে, ওই কীর্তিকলাপটাই করতে থাকে। তারপরে মিঠির খাঁচা পরিষ্কার করব, মিঠিকে স্নান করাবো। আর হ্যাঁ, মিঠিকে কীভাবে আমি প্রত্যেক দিন টেক কেয়ার করি একটা ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আর আপনারা যদি বলেন আমি মিঠি সম্বন্ধে একটা ব্লগ চ্যানেল করতেই পারি, এটাতেই আমার সাপোর্ট আর নেই, আর তাই করতে ইচ্ছা করে না। আপনাদের সমর্থন ছাড়া কি সম্ভব বলুন না? আপনারা যদি আমার পাশে থাকেন তবেই এটা সম্ভব হয়ে উঠবে। চলুন, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো কেটে স্নান করে নেব, তার আগে ঘরটা মুছে নিই। আর জানেন, এই মফটা আমার বরমশাই আমাকে একটা আমার বিশেষ দিনে উপহার হিসাবে দিয়েছিল। কবে দিয়েছিল আর কেন দিয়েছিল আপনাদের বলবো। সেই দিনের এই উপহারটি কি উপযুক্ত ছিল সেটা আপনারা আমাকে বিবেচনা করে বলবেন। আমি কোনোদিনই এটা বলতে চাইনি, দেখাতে চাইনি, তবে মনে হলে এটা বললে আপনারা খুব মজা পাবেন। তাই আপনাদের একদিন অবশ্যই বলবো যে এটা কবে আমার বরমশাই দিয়েছিল, কেন দিয়েছিল। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামীকাল। আর গরমে অবশ্যই নিজের খুব যত্ন নেবেন। আর বয়স্ক যারা মা, বোন, জেঠিমা, কাকু, কাকিমা, বাবার বয়সী রয়েছেন, তারা অবশ্যই নিজেদের খুব টেক কেয়ার করবেন। আর বলতে বলতে বেরিয়ে পড়েছি সোনার স্কুলে। আজকে মনে আর ভিডিও করা হবে না, কারণ রুমে কারেন্ট চলে গেছে। কালকে আবারও দেখা হচ্ছে। তো বাই বাই বন্ধুরা।